নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি প্রণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 21 এবং 22 জুন 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। গত দিন আমি ইন্টারনেট ইস্যুর কারণে কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করতে পারিনি, তো আজ 21 এবং 22 জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আজকে প্রচুর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তো ভিডিওটা কোনো মতে স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পেয়ে যাবেন। যেমন এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু মান্থলি বা 15 দিনের অন্তর আপনি পেয়ে যাবেন। আর এই যে ডেসক্রিপশান, এখানে আপনারা আমার চ্যানেল এবং আমার সম্পর্কে পড়তে পারেন, বুক রিভিউ পড়তে পারেন। ইন্ডিয়ান পলিটি বাই এম এল শিবিকান্ত, এনভায়রনমেন্ট বাই শঙ্কর আইএএস, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি বাই বিপান চন্দ্র, এই সমস্ত বুক রিভিউ, অর্থাৎ যে বুকগুলো ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই বুকগুলো রিভিউ আপনারা পেতে পারেন এই চ্যানেলে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলুন শুরু করা যাক। আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা অ্যাবাউট ড্রট। আমি গতদিনও এই যে খরা সম্পর্কে একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম। আজও দেখুন এই শুষ্কতা, এই খরা সম্পর্কে আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো রিসেন্টলি একটা টাইটেল, গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অন ডিজাস্টার রিস্ক রিডাকশান, গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অন ডিজাস্টার রিস্ক রিডাকশান। এই যে স্পেশাল রিপোর্ট এই খরা সম্পর্কে 2021 সালের, এটা কিন্তু পাবলিশ করা হয়েছে 18 জুন 2021। আর কার দ্বারা পাবলিশ করা হয়েছে? UNDRR, অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশান। হেডকোয়ার্টার অত ইম্পর্টেন্ট নয়, তবু আপনারা গুগল সার্চ করতে পারেন। আপাতত এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো আমি সেটা বলতে পারছি না আপনাদের কাছে। তো এটা কিন্তু ইউনাইটেড নেশনসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এটা COP26 এই ব্যাপারেও আলোচনা করে। আর তাছাড়া এই যে খরা, এর কারণ কী? এর কারণ দেখুন, রিসেন্টলি আমাদের যে রেইন প্যাটার্ন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার সময় বলেছিলাম। আর রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আরাবিয়ান সি, অর্থাৎ ভারতের ওয়েস্ট কোস্ট বা পশ্চিম উপকূলে সাইক্লোনের প্রভাবটা তুলনামূলক বেশি। গত বছর আমরা দেখতে পেলাম, এবছর একটি সাইক্লোন দেখতে পেলাম, সাইক্লোন তওকাতে। পূর্ব উপকূলে যে সাইক্লোন নেই এমনটা কিন্তু নয়, পূর্ব উপকূলে প্রতি বছরই সাইক্লোন আসছে। এবছরও সাইক্লোন আসলো, গত বছরে এসেছিলো, তো সেগুলোর কথা বাদ দিচ্ছি। কিন্তু পূর্ব উপকূলের যে তুলনায় পশ্চিম উপকূলে সাইক্লোন কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে। এর আগে পশ্চিম উপকূলে কিন্তু এতটাও সাইক্লোন দেখা যেত না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রতি বছর পশ্চিম উপকূলে সাইক্লোন আসছে। এবং বিজ্ঞানীরা বলছেন এই সাইক্লোন কিন্তু ধীরে ধীরে পূর্ব উপকূল থেকে শিফট করে পশ্চিম উপকূলে চলে যাবে। অর্থাৎ পূর্ব উপকূলে সাইক্লোনের পরিমাণটা কমবে, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো অন্তত রেহাই পাবে। কিন্তু ভারতের অন্য একটি দিক, যেমন মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, গোয়া এই রাজ্যগুলো, কেরালা এই রাজ্যগুলো কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে এই যে সাইক্লোনগুলোর জন্য। তো তেমনই কিন্তু এই বিভিন্ন কারণে, ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন রকম প্রবলেম, গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন রকম কারণে কিন্তু বর্তমানে রেইন প্যাটার্নের পরিবর্তন হচ্ছে। রেইন প্যাটার্ন অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ, কবে কোথায় কতটা বৃষ্টিপাত হতো আগের তুলনায়, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে রেইন প্যাটার্নের পরিবর্তন হচ্ছে, তাছাড়াও যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণে বরফ গলছে, এবং সেটা তো অবশ্যই একটি রিজন। আর তাছাড়া আমরা প্রচুর পরিমাণে যে গাছ কাটছি, সেই তুলনায় বৃষ্টিপাত কিন্তু অনেকটা এফেক্ট পড়ছে বৃষ্টিপাতের ওপর। তো সেই ক্ষেত্রে কিন্তু খরার পরিমাণটা দেখা যাওয়ার চান্স খুব বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী নিয়ে আলোচনা করলাম? রিপোর্টটা কি? গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অন ডিজাস্টার রিস্ক রিডাকশান। এই রিপোর্ট পাবলিশ করেছে UNDRR, আর এটা ইউনাইটেড নেশনসের একটি অর্গানাইজেশন। এখানে আমরা খরার কারণটাও দেখে নিলাম। নেক্সট দেখব মিনিস্ট্রি অফ ট্যুরিজম। মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই যে কোভিড-19 সময় যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ট্যুরিস্টরা কোনো রকমে ভারতে আসতে পারছে না, ভারতীয় ট্যুরিস্টরা বাইরের দেশে যেতে পারছে না। এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির এত বড় ক্ষতি হচ্ছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে একটা হিউজ অ্যামাউন্টের মানুষ কিন্তু তাদের রুজি রোজগার জড়িত থাকে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে। তো এই যে এতটা রোজগার বন্ধ হয়ে গেছে, এই যে জব বন্ধ হয়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, তো কোভিড-19 এই যে কন্ডিশানে এরপরে কীভাবে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আবার বুস্ট করা যেতে পারে, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আবার ডেভেলপ করা যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটি ড্রাফট স্ট্র্যাটেজি লঞ্চ করেছে। এই স্ট্র্যাটেজির মাধ্যমে বলা হয়েছে যে কীভাবে রুরাল ট্যুরিজম, স্পেশালি যে গ্রাম্য যে ট্যুরিজম, রুরাল ট্যুরিজমকে আরও ইমপ্রুভ করা যেতে পারে, বুস্ট করা যেতে পারে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, এটা চাইছে কি, এটা ইন্ডিয়াকে একটা কনফারেন্স, মিটিং এবং এক্সিবিশন হাবে পরিণত করতে চাইছে। অর্থাৎ বেশিরভাগ যে কনফারেন্সগুলো, ধরুন ব্রিক্সের একটা কনফারেন্স, কোনো একটা
ইন্টার গভর্নমেন্টাল যে কনফারেন্সগুলো সেগুলো সব যেন এই যে এরিয়াতে হয়, ইন্ডিয়ার মধ্যেই হয়। কনফারেন্স, মিটিং, এক্সিবিশন এগুলোকে আরও বাড়াতে হবে। এটা প্রমোট করতে চাইছে বিভিন্ন রকম প্রোডাক্ট। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হানি বা মধু, এই প্রোডাক্ট এটা রুরাল এরিয়ার প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টকে বেশি পরিমাণে প্রমোট করতে হবে, যাতে এই টাইপের প্রোডাক্ট, রুরাল এরিয়ার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আরও বেশি করে মার্কেটে ছড়িয়ে পড়ে। মানুষের তাদের ওপর, মানে শহরাঞ্চলের মানুষ বা বাইরের দেশের মানুষ যখন ভারতে ট্যুরিস্ট হিসেবে আসবেন, তখন কিন্তু তাদের যাতে আগ্রহ জন্মায়। তো এইগুলো কিন্তু চেষ্টা করতে হবে এবং লোকাল কমিউনিটিকে এম্পাওয়ার করতে হবে, ইনকাম জেনারেট করতে হবে, জব জেনারেট করতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা এনারা বলেছেন যে মাইগ্রেশন, আপনারা দেখতে পাবেন রুরাল এরিয়ায় যারা রয়েছেন তারা দেখতে পাবেন যে প্রতি 4টে বাড়ি অন্তর একটি বাড়ি থেকে কিন্তু একজন করে ব্যক্তি এই বা দুবাই এই রকম জায়গায় কিন্তু তারা কাজ করতে চলে যান বা বাইরের রাজ্যে কাজ করতে চলে যান। তো রুরাল এরিয়া থেকে এই মাইগ্রেশনের পরিমাণটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। আর তার প্রধান কারণ হচ্ছে পোভার্টি এলিভেশন। বর্তমানে যে ভারতে পোভার্টি লাইন টানা রয়েছে তার নিচে অবশ্য 21% মানুষ রয়েছে। আপনি যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করেন, হিসেব করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে ভারতের পোভার্টি লাইন, আন্ডার পোভার্টি লাইনের নিচে কিন্তু 50%-এর বেশি মানুষ রয়েছে। কেন বলছি আমি এটা? কারণ খুব অল্প অ্যামাউন্টই কিন্তু এখানে পোভার্টি লাইনের ওপর এবং নিচকে ঠিক করে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব হয় না মাত্র অতটা কম ইনকামে। তো এই ছিল ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড রোডম্যাপ। আমার মতে আমি আরও কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাইবো এখানে। আপনি যদি পারেন ডেসক্রিপটিভ অ্যান্সারে, তাহলে কিন্তু আপনার অ্যান্সার আরও ভালো হবে। মনে রাখবেন, কোনো জায়গার ডেভেলপমেন্ট, স্পেশালি ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা খুব জরুরি, যেটা এখানে কোনো রকম উল্লেখ নেই এই স্ট্র্যাটেজির মধ্যে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে রোডের কথা বলা হচ্ছে, কারণ গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলো খুবই খারাপ। তো রোড ডেভেলপ করতে হবে। তাছাড়াও বিদ্যুৎ পরিষেবা, সেটা আরও ভালো করতে হবে। তো গ্রামাঞ্চলে একটু বিদ্যুৎ পরিষেবার প্রবলেম তো প্রচণ্ড হয়। তো এই যে রোড, বিদ্যুৎ পরিষেবা, এইগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। তাহলেই কিন্তু এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এটাকে প্রমোট করা বা বুস্ট করা যেতে পারে। এছাড়া কিন্তু অন্য উপায়, এই যে 3টে প্রসেস, এগুলো তো অবশ্যই হেল্প করবে, কিন্তু তার সঙ্গে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিকে অবশ্যই গভর্নমেন্টের নজর দিতে হবে। নেক্সট দেখব, অ্যাকর্ডিং টু ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম, অর্থাৎ USISPF ইম্পর্টেন্ট নয়, তো ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের মতে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে হাইড্রোজেন টাস্ক ফোর্স আন্ডার স্ট্র্যাটেজিক ক্লিন এনার্জি পার্টনারশিপ, SCEP বা স্ট্র্যাটেজিক ক্লিন এনার্জি পার্টনারশিপের আন্ডারে কিন্তু ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রিসেন্টলি লঞ্চ করেছে হাইড্রোজেন টাস্ক ফোর্স। এটা ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি যে ডিটেলস ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু বুস্ট করবে ইন্ডিয়ার যে এনার্জি সিকিউরিটি এফোর্ট, সেটাকে কিন্তু ধীরে ধীরে আরও বুস্ট করবে এনার্জি সিকিউরিটি ইন্ডিয়ার। আর এই যে টাস্ক ফোর্স, হাইড্রোজেন টাস্ক ফোর্স, এর এইম কী বা এর উদ্দেশ্য কী, এর লক্ষ্য কী? ইউএস এবং ইন্ডিয়া হাইড্রোজেন টাস্ক ফোর্স কিন্তু কনস্টিটিউট করা হয়েছে কিসের জন্য? সার্ভিং অ্যাজ এ ফোরাম টু অ্যাচিভ অ্যাফোর্ডেবল হাইড্রোজেন সলিউশনকে আরও যাতে বুস্ট করা যেতে পারে, হাইড্রোজেনের যে সলিউশন সেগুলো যাতে পাওয়া যায়, তার জন্য কিন্তু ইউএস ইন্ডিয়া এই যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। ইট সিক্স টু এনহ্যান্স এনার্জি সিকিউরিটি, এর স্পেশাল যে উদ্দেশ্য সেটা হলো এনার্জি সিকিউরিটি এবং রিজাইলেন্স বাই বুস্টিং আপ লো অর জিরো কার্বন হাইড্রোজেন টেকনোলজি অ্যান্ড ডিপ্লয়মেন্ট। তো দেখুন, কার্বন এমিশন প্রত্যেকটা দেশের, স্পেশালি ডেভেলপড কান্ট্রিগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কার্বন এমিশন করে। তো এই যে কার্বন এমিশন, এটাকে কমানোর জন্যও কিন্তু এই যে উদ্যোগ, এটা অনেকটা হেল্প করবে এই টাস্ক ফোর্স। নেক্সট যে নিউজ দেখব, নেক্সট নিউজ কী বলছে? অ্যাবাউট যোগা অ্যাপ। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি কিন্তু যোগা অ্যাপ লঞ্চ করেছে অন দ্য অকেশন অফ ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ যোগাতে, যেটা পালন করা হয় প্রতি বছর 21শে জুন। আর এটা কিন্তু 7th অ্যানিভার্সারি ছিল এটার, এই যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। আর কোন মন্ত্রটাও মনে রাখবেন, যোগ সে সহায়ক তাক। তো এই যে অ্যাপ, এটা কিন্তু একটা বড় এক্সাম্পল হবে মডার্ন টেকনোলজি এবং অ্যানসেন্ট সায়েন্সের মধ্যে একটা বড় লিঙ্কেজ হিসেবে কাজ করবে। আর এই যোগা অ্যাপ সম্পর্কে একটু দেখে নিন। এখানে বলছে যোগা অ্যাপ ওয়াজ লঞ্চ টু প্রোভাইড যোগা ট্রেনিং, স্পেশালি এই যে অ্যাপ, এটা যোগা ট্রেনিং রিলেটেড ভিডিও এটা কিন্তু প্রোভাইড করবে। আর এটা কিন্তু ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করবে,
হিন্দি, ইংলিশ এবং ফ্রেঞ্চ, এই তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু এই যে এম যোগা অ্যাপ এটা সার্ভ করবে। এর পরবর্তীতে কিন্তু ইউএন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইউনাইটেড নেশনসের আন্ডারে যে ল্যাঙ্গুয়েজ পড়ে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই এম যোগা অ্যাপ এটা প্রমোট করবে। ভিডিও, অডিও এবং যোগা রিলেটেড নিউজ এগুলো কিন্তু প্রোভাইড করবে। আর এই অ্যাপ কিন্তু একটা যোগাকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানোর জন্যে একটা গ্রেট রোল পালন করতে পারে। আর এই যে অ্যাপটা এম যোগা অ্যাপ বা এম যোগা অ্যাপ এটা কিন্তু WHO এর সহায়তায় এর সাথে কোলাবোরেট করে এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস। এটা এসএসসি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট, অতটাও ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট নয়, তবে ইউপিএসসি মেন্সের ক্ষেত্রে কিছু ডেটা এখান থেকে নিয়ে এসএ পেপারে ইনক্লুড করা যেতে পারে, এসএ পেপার বা অথবা অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে ইনক্লুড করা যেতে পারে। নেক্সট নিউজটা দেখুন, ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, নামটা মনে রাখবেন, এসএসসি রেলওয়ের পক্ষে ইম্পর্টেন্ট। ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তার নাম হচ্ছে শ্রী থাওয়ারচন্দ গেহলট। তিনি কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছেন দিব্যাঙ্গ খেল কেন্দ্র। তো দিব্যাঙ্গ খেল কেন্দ্র এটা কাদের জন্য? যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য কিন্তু এই যে দিব্যাঙ্গ খেল কেন্দ্র অ্যানাউন্স করা হয়েছে। আর এটা অ্যাক্রস দ্য কান্ট্রি টু ওয়ার্ক টুয়ার্ডস ইন্টারেস্ট অফ দিব্যাঙ্গস ইন স্পোর্টস অ্যান্ড দেয়ার গুড পারফরমেন্স ইন প্যারাঅলিম্পিক্স। তো প্যারাঅলিম্পিক্স এবং বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে তাদের পারফরমেন্সকে আরও বুস্ট করার জন্য দিব্যাঙ্গ ব্যক্তি বা ফিজিক্যালি ডিসেবল ব্যক্তি তাদেরকে বুস্ট করার জন্য কিন্তু এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে। কার দ্বারা? আমাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যার মিনিস্টার হলেন শ্রী থাওয়ারচন্দ গেহলট। নেক্সট বলছে ইন্ডিয়া ইজ টু হোস্ট এ 2-day সামিট অন গ্রিন হাইড্রোজেন ইনিশিয়েটিভ। ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি হোস্ট করতে চলেছে 2 দিনের একটি সামিট গ্রিন হাইড্রোজেন ইনিশিয়েটিভ সম্পর্কে। আর এই সামিট কিন্তু স্টার্ট হবে জুন 22, 2021, অর্থাৎ আজকের দিনে কিন্তু এই সামিট স্টার্ট হবে 2021। এখানে ব্রিক্সের যে কান্ট্রিগুলো আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই কান্ট্রিগুলোও কিন্তু এখানে পার্টিসিপেট করবে। এখানে বলছে দেখুন, হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন। এটা আমি আলোচনা করছি ইউপিএসসি প্রিলিমিনারিতে, প্রিভিয়াস ইয়ার্সে এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে। এই ডিরেক্টলি কোশ্চেন এসেছে যে এটা কোন টাইপের হাইড্রোজেন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউপিএসসির জন্য, WBCS মেন্সের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেন। ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোজেনের মধ্যে কোনগুলো পড়ে? 1 নম্বর দেখুন, হাইড্রোজেন যেটা প্রডিউস হয় কোথা থেকে? ফসিল ফুয়েল থেকে। ফসিল ফুয়েল থেকে যে হাইড্রোজেনগুলো তৈরি হয় তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় গ্রে হাইড্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেয়ে গেলাম। নেক্সট, যে হাইড্রোজেনগুলো জেনারেট হয় ফসিল ফুয়েল থেকে এবং তার সাথে কার্বন ক্যাপচার করে থাকে এবং স্টোরেজ অপশন থাকে, সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ব্লু হাইড্রোজেন। নেক্সট হচ্ছে আজকের ইম্পর্টেন্ট গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেন কি? যেটা রিনিউয়েবল পাওয়ার রিসোর্সকে ইন্ডিকেট করছে, সেটাই হচ্ছে গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেন কিন্তু একটা এন্টায়ারলি ফর্ম অফ রিনিউয়েবল পাওয়ার সোর্সেস। মনে রাখবেন, গ্রিন হাইড্রোজেন পাওয়ার সোর্সেস, রিনিউয়েবল পাওয়ার সোর্সেস। আর গ্রে হাইড্রোজেন ফসিল ফুয়েল থেকে সৃষ্টি হচ্ছে, আর ব্লু হাইড্রোজেন ফসিল ফুয়েল থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু তার সাথে কার্বন ক্যাপচার করে থাকছে এবং এখানে স্টোরেজ অপশনও কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে দেখুন অ্যাডভান্টেজেস অফ গ্রিন হাইড্রোজেন। তো এই যে গ্রিন হাইড্রোজেন বললাম, গ্রিন হাইড্রোজেনের অ্যাডভান্টেজ কী? তো গ্রিন হাইড্রোজেন কিন্তু সাধারণত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, তার কারণ এটা কিন্তু জিরো এমিশন করে। তার জন্য গ্রিন হাইড্রোজেন এখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। আর এটা ক্লিন বার্নিং মলিকিউল হুইচ ক্যান ডিকার্বনাইজ সেক্টরস লাইক আয়রন, স্টিল, কেমিক্যালস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আর গ্রিন হাইড্রোজেন কিন্তু হেল্প করে ট্রানজিশন টুয়ার্ডস ক্লিন ইলেকট্রিসিটি মোবিলিটি, অর্থাৎ ক্লিন ইলেকট্রিসিটি তৈরি করতে এই গ্রিন হাইড্রোজেন সাহায্য করে। এবং এটা ডিপেন্ডেন্সি অন মিনারেল, বিভিন্ন যে মিনারেলের ওপর ডিপেন্ডেন্সি, রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর ওপর যে ডিপেন্ডেন্সি, ব্যাটারির ওপর যে স্টোরেজের ওপর ডিপেন্ডেন্সি, সেগুলো কমাতে কিন্তু এই যে গ্রিন হাইড্রোজেন সাহায্য করে। এবং নেক্সট এবং আজকের ফাইনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখে নেবো। এই কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ওয়ার্ল্ড কিন্তু সেলিব্রেট করলো তার 7th ইন্টারন্যাশনাল যোগা ডে 21শে জুন 2021। আর এবারের মোটো কী ছিল বা এবারের থিম কী ছিল? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। আর এবছরে এই ডে সেলিব্রেট করা হলো যোগা ফর ওয়েলনেস। এইবারের থিম আমি ভুল বললাম, এই বছর থিম ছিল যোগা ফর ওয়েলনেস এবং মোটো ছিল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ। আর থিম কিন্তু ফোকাস করছে যে এই যে যোগা, এটা ফিজিক্যাল এবং মেন্টাল যে ওয়েলবিং তার জন্যই কিন্তু, এবং তারকে লক্ষ্য করেই কিন্তু এই যে মোটো এবং এই যে থিম এটা টার্গেট করে তৈরি করা হয়েছে।
এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ইউপিএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।